নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপনাদের সবাইকে স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। রবীন্দ্রনাথের গান দিয়ে আমি শিরোনাম করেছি, হে মাধবী দ্বিধা কেন, হে মাধবী ভীরু মাধবী তোমার দ্বিধা কেন, সে আসিবে কি সে ফিরিবে কি তোমার দ্বিধা কেন। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটা অনেকেই গেয়েছেন। হেমন্ত বাবুর কণ্ঠে এই গানটা আমার খুব ভালো লাগে, আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগে। তা আমি হে মাধবী দ্বিধা কেন, মাধবীটাই বা কে, তার দ্বিধাই বা কেন, এটা নিয়ে বলবো। দেখুন, তৃণমূলের লোকসভা এবং রাজ্যসভার যারা যারা সাংসদ আছেন, বর্তমানে 28 জন লোকসভার সদস্য আর 13 জন রাজ্যসভার সদস্য। এই 28 জনের মধ্যে 19 থেকে 20 জন, 2/3 বেরিয়ে যাবেন। আর রাজ্যসভার সদস্যদের মধ্যেও 7 থেকে 8 জন। এখন কারা কারা বেরিয়ে যাবেন, এটাই তো প্রশ্ন। কে সূত্রধর, কে পুরো বিষয়টাকে অর্গানাইজ করছেন, আর বেরিয়ে কোথায় যাবেন? তারা কি বিজেপির সঙ্গে মিশে যাবেন, নাকি নিজেদের স্বাতন্ত্র্য অস্তিত্ব বজায় রেখে অধ্যক্ষের কাছে আলাদা বসার ব্যাপারে আর্জি জানাবেন? এই প্রশ্নগুলো সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার আগেই নিষ্পত্তি হয়ে যাবে। সামনের কয়েকটা দিন অতীব গুরুত্বপূর্ণ। কাকলি ঘোষ দস্তিদারের হঠাৎ বিদ্রোহী ওইটা, শুভেন্দুবাবুর প্রশাসনিক বৈঠকে যাওয়া, তার নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন, অনেক প্রশ্নের জন্ম দেয়। হ্যাঁ, সমস্ত কিছু বিটুইন দ্য লাইন্স। অনেক সাংসদ ফোন পেতে শুরু করেছেন যে আর তৃণমূলে থেকে কি হবে, এবার রাষ্ট্রহিতে যোগ দিন। দেখুন, একটা জিনিস তো অনস্বীকার্য, এই যে তৃণমূলের সংসদীয় দলের অনেক সদস্য লোকসভায় রীতিমতো অসভ্যতা করেন, কুৎসিত অঙ্গভঙ্গি, চিৎকার চেঁচামেচি, ওয়েলে নেমে আসা, প্রধানমন্ত্রীর চেয়ারের সামনে, অমিত শাহের চেয়ারের সামনে গিয়ে কথায় কথায় ওয়াকআউট করা, হট্টগোল করা। এই সাংসদরা বিলম্বিত বোধোদয়, ক্ষমতায় তৃণমূল থাকলে তারা রাষ্ট্রহিতে কাজ করতেন না। তৃণমূল তো রাষ্ট্রহিতে কোনো কাজ করে না, তোলা তোলে শুধু। তো এই সাংসদদের অনেকের মনে হয়েছে না, আর 3টে বছর যখন আছে লোকসভায়, তাহলে রাষ্ট্রহিতে কিছু কাজ করি। আর কেন্দ্রের শাসক দলও চাইছে এক দেশ এক ভোট, সংসদের আসন সংখ্যা, ওইসব বিলটিলগুলো পাশ করিয়ে নেওয়া। অনেক সদস্য লাগবে। ডিএমকেদের মধ্যে কংগ্রেসের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করেছে ওই বিজয়কে সমর্থন করার বিনিময়ে। ডিএমকে ইন্ডিয়া জোটের বৈঠকেও আসবে না। সঙ্গে যদি তৃণমূলের 19 ডিএমকে কে পাওয়া যায় তো কেল্লা ফতে। খুব তোড়জোড় চলছে রাজধানীতে, খুব তোড়জোড়। দেখুন কারা কারা আছে। আমি যতদূর খবর পেয়েছি, হাওড়া থেকে নির্বাচিত তৃণমূল সাংসদ, আসানসোল থেকে নির্বাচিত তৃণমূলের সাংসদ, দুর্গাপুর থেকে নির্বাচিত তৃণমূলের সাংসদ, কাকলি দেবী তো আছেনই, তারপরে জুন জুলাই রচনা প্ররোচনা, দেব মহাদেব, সবাই আছে, হাতে গোনা কয়েকজন ছাড়া। যেমন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, এদের কথা আমি বাদ দিলাম। তবে জানেন তো, গ্যারান্টি দিয়ে কিছু বলা যায় না। দিদিমণির খুব বর্ষার ছিলেন, প্রবীণ সাংসদ, প্রধানমন্ত্রীকে জ্যাকেটের কাপড় উপহার দিতেন, জেলও কেটেছেন রোজভ্যালি মামলায়। এবার জিতলেন কলকাতা উত্তর থেকে, তাপসবাবুই জিতেছিলেন, ওনাকে হারিয়ে দেওয়া হয়েছিল। যাই হোক,
দিদিমণির কাছে তার গুরুত্ব কেন? তিনি নাকি বিজেপির সঙ্গে তৃণমূলের সমন্বয় করেন, ছাই করেন। আদবানিজি, অটলজি 2009-4 মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক খারাপ, সুদীপবাবুকে মন্ত্রী করতে চাইছিলেন। তা সুদীপবাবু পরিস্থিতি নাচ করে কখনো প্রমোদ মহাজন, কখনো সুষমা স্বরাজ, দুজনই প্রয়াত হয়েছেন, বাড়িতে ডেকে নেমন্তন্ন করে খাওয়াতেন, সংবাদ মাধ্যমের সামনে সেই ছবিটা ফলাও করে দেখাতেন, খবরের কাগজে খবরও হতো। তা মমতাদির আপত্তিতে সুদীপের মন্ত্রী হওয়া হয়নি। তারপরে তো দল ছেড়ে দিলেন, জোড়া মোমবাতি চিহ্নে লড়লেন। 2004-এ কলকাতা উত্তর পশ্চিম তখন ছিল, মিন্টু শীল জিতলেন, সুব্রতবাবু হারলেন। তারপরে 2006 বিধায়ক হলেন, 2009 তৃণমূলে এসে কলকাতা উত্তর থেকে আবার লোকসভায় ফিরলেন, টানা জিতেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে, এবং ভদ্রলোকও দাবি করেন যে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সেতু। তিনি কি করবেন শেষ মুহূর্তে? নোবডি নোস। রাজ্যসভা, ওখানে তো বিজেপির মন্ত্রী বাবুল সুপ্রিয় গেছেন। এই যে আমাদের জগদ্দল থেকে নির্বাচিত ডক্টর রাজেশ কুমার, অভিন্ন হৃদয় বন্ধু রাজীব কুমার, মানিকা গুরুস্বামী, এসব আছেন তো? এদের কোনো তো এরা রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, রাজনৈতিক গ্রহণযোগ্যতাও নেই। এরা দিল্লিতে ভেসে থাকতে চান। সাগরিকা ঘোষ কি করবেন? তৃণমূলের তো অস্তিত্বের সংকট, তা দিল্লিতে ওরা ভেসে থাকতে চান। দ্য পাওয়ার্স দ্যাট বি অ্যাট সেন্টার এদের বিরুদ্ধে গিয়ে থাকবেন ভেসে। এখন গলা জোর থাকবে, এখন দম থাকবে, এখন টুইট করার দম থাকবে, এক্স হ্যান্ডেলে পোস্ট করার দম থাকবে। কে হবেন হ্যামলিনের বাঁশিওয়ালা রাজ্যসভায়? সুখেন্দু শেখর রায় তো বলেই দিলেন আমাকে কি হতে চলেছে তাহলে আগামী দিনের পদক্ষেপ। সুখেন্দু শেখর বাবু এই নিয়ে আগেও বলেছেন, কিন্তু আমার সঙ্গে একটু অন্যরকম ভাবে আলোচনা করেছেন। আমার ভালো লেগেছে সুখেন্দু শেখর রায়ের সঙ্গে কথা বলে, পরিষ্কার করে নিজের অবস্থানটা বলেও একটু ধোঁয়াশা রেখেছেন। উনি রাজনীতিবিদ, একটু ধোঁয়াশা সবসময় রাখতে হয়, রাজনীতি করেন তো। পুলুদা, যে পরিস্থিতি সবাই বলছেন, আমরাও খবর পেয়েছি, সংসদীয় দল মানে লোকসভা এবং রাজ্যসভায় কার্যত আড়াআড়ি নয়, 2/3 সাংসদ তৃণমূলের সংস্রব ত্যাগ করবেন। হয় তারা আলাদা কোনো মঞ্চ বলুন বা নিজেদের আইডেন্টিটি স্পিকারের কাছে জানাবেন, বা সরাসরি বিজেপিতে যোগ দেবেন। তো আপনার প্রতিক্রিয়া কি? কারণ এই খবরটা গুজবও নয়, উড়ো নয়, এই খবরটার বাস্তব ভিত্তি আছে বলেই আমাদের মনে হচ্ছে। দেখো, আমি আমার 59 বছরের রাজনৈতিক জীবনে পশ্চিমবঙ্গ বিধানসভায় যেভাবে 60 জন সদ্য নির্বাচিত বিধায়ক তারা একটা আলাদা অবস্থান নিলেন, মূল দল থেকে বেরিয়ে গিয়ে বা মূল দলের ভেতরে থেকেই তাদের একটা আলাদা অবস্থান, যেখানে 80 জনের মধ্যে 60 জন আলাদা অবস্থান তাদের। এরকম ঘটনা পশ্চিমবঙ্গ বিধানসভার ইতিহাসে আমি কখনো ঘটেছে বলে আমার জানা নেই। অন্তত আমি যেটুকু ইতিহাস পড়েছি জানা নেই। এখন তা এরকম প্রতিক্রিয়া যদি বিধানসভার ক্ষেত্রে ঘটতে পারে, তাহলে তার একই কারণে লোকসভা বা রাজ্যসভাতেও ঘটতে পারে। কারণ একটা এই ধরনের প্রক্রিয়া যখন শুরু হয়েছে, সেটা তো ক্রমশ জল তো নিচের দিকেই পড়ে না, নিচের দিকেই গড়ায় জল। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমি দিল্লিতে গত 3 দিন আছে দুটো মিটিং করার জন্য, কমিটি মিটিং ছিল আমার পার্লামেন্টে। তো আমি কয়েকজনের কাছে শুনলাম, দলের ভেতরে এবং বাইরে কয়েকজন সাংবাদিকও বললেন যে
রাজ্যসভার প্রক্রিয়াটা বোধহয় এখনো শুরু হয়নি, হুম কিন্তু লোকসভায় একটা প্রক্রিয়া এরকম শুরু হয়েছে। হুম সেটা এখন কতজন যাবেন না যাবেন বা সেই প্রক্রিয়া কতদূর সাফল্য পাবে সেটা তো সময় বলবে। তবে যা কিছু ঘটবে খুব দ্রুতই ঘটবে বলে তাদের বক্তব্য। এবং 5ই জুন শুভেন্দু বাবুর এখানে প্রোগ্রাম ছিল, ক্যান্সেল করে হঠাৎ করে তড়িঘড়ি দিল্লি চলে গেলেন। অনেকে বলছেন যে ক্যাবিনেট দপ্তর বন্টন এসব ব্যাপার, কিন্তু অনেকে বলছেন যে এই পুরো বিষয়টাকে সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্যই হয়তো তাকে তড়িঘড়ি দিল্লিতে তলব করা হয়েছে। আপনার ব্যাখ্যা কি? না, আমার এই বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সরকারি কাজে না দলীয় কাজে দিল্লি এসছেন বা এগুলো অনুমান করাটা বৃথা। কারণ তাদের একাধিক কর্মসূচি, কখন কিছু আর্জেন্সি হয়তো ওগুলো করতে হয়। এটা সর্বভারতীয় দল যেহেতু, সেহেতু আমাদের ব্যাপারটা কি ছিল, আমাদের কলকাতাতে বসে যা সিদ্ধান্ত তো সেটাই ফাইনাল। কিন্তু সর্বভারতীয় দলের ক্ষেত্রে যখন আমি কংগ্রেস করতাম তখনও দেখেছি যে অনেক বিষয় সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রেখেই তাদের সঙ্গে সলা পরামর্শ করেই কোনো কাজ করতে হয়। এখন বিজেপি প্রথমবার বাংলার ক্ষমতায় এসেছে এবং শুরুটা খুবই ভালো হয়েছে। তো এই ধারাবাহিকতা যদি বজায় রাখতে হয় আগামী দিনে, তো কোঅর্ডিনেশন উইথ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, যেটা একদম ভারতবর্ষের বাইরে হয়ে গেছিল, সেই বামফ্রন্টের আমল থেকে কেন্দ্রীয় বঞ্চনা করতে করতে আমরা নিজেদেরকে পশ্চিমবাংলাকে আমরা বিচ্ছিন্ন করেছি গত 49 বছর। এবং তার ফলস্বরূপ কংগ্রেস বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, মানে সরকারি নেতৃত্ব আমি বলবো, দলের না, সরকারি নেতৃত্ব, তারা শেষ পর্যন্ত বাংলাকে অবহেলা করেছেন। তারা কারণ দেখছে যে এদের কোনো আগ্রহই নেই, সব ব্যাপারে যুদ্ধ করতে চায়, চলবে না, ভেঙে দাও, পুড়িয়ে দাও, চালিয়ে দাও, পুড়িয়ে দাও, আর প্রতিবাদ কথাতে একটা করে মিছিল, মিটিং, পার্লামেন্টের মধ্যে হই হুল্লোড়, ধস্তাধস্তি, মোবাইলে নেমে চলে যাও, চিৎকার করো, প্রাইম মিনিস্টার মুখের সামনে গিয়ে হাত নেড়ে নেড়ে কেউ স্লোগান দিচ্ছে, এরকম অভব্যতা, অসভ্যতা দিন ঘটেছে। ফলে আমরা শুধু জনবিচ্ছিন্ন হয়েছি তা নয়, আমরা কেন্দ্র সরকার, সে কংগ্রেসেরই হোক বা বিজেপির, এই সরকারগুলো থেকেও আমরা নিজেরা বিচ্ছিন্ন হয়ে গেছি আমাদের মানে কার্যকলাপের জন্য। এর ফলে পশ্চিমবাংলার যা ক্ষতি হয়েছে অপূরণীয় ক্ষতি। 49 সালে পশ্চিমবাংলা 49 বছরে, বামফ্রন্টের 34 বছর, আমাদের 15 বছর, এই 49 বছরে বাংলাটা মরুভূমিতে পরিণত। ওই ছোট ছোট ছেলে মেয়েগুলো পাস করে বসে আছে, তাদের হাতে চাকরি নেই, কাজ নেই, মানে ওদের দিকে তাকানো যায় না। অসংখ্য বেকার ভাই বোনেরা, অনেকে চলে গেছে রাজ্য ছেড়ে, যাদের সুযোগ আছে তারা এখানে ওখানে চলে গেছে, বৃদ্ধাশ্রম হয়ে গেছে কলকাতা শহর। এগুলো তো এখন আমার মনে হয়, আমি একজন বৃদ্ধ নাগরিক হিসেবে বলতে পারি যে 49 বছর, আমি 59 বছর রাজনীতিতে রয়েছি, এবার 49 বছর পরে একটা আশার আলো জেগেছে, যেখানে কেন্দ্রের সরকার যে দলের, রাজ্যেও সেই দলেরই সরকার। অর্থাৎ একটা নতুন পরিবর্তন বা পুনর্নির্মাণ বলবো আমি এটাকে, যে বাংলার একটা পুনর্নির্মাণ ঘটতে চলেছে। এই ব্যাপারে আমি আশাবাদী। এখন মুখ্যমন্ত্রী ব্যস্ততম মানুষ এই মুহূর্তে, তার কি কর্মসূচি সেই বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না, কারণ আমি এই বিষয়ে কিছু অবহিত নই, আর আমার কোনো নাক গলানোর কোনো প্রশ্নই ওঠে না। আপনি তো পশ্চিমবঙ্গের পুনরুজ্জীবন চান, সেটা আপনার কথা থেকে স্পষ্ট। তাহলে আর এই দলটা করছেন কেন? না, সেটা তুমি এর আগেও বলেছো যে আমি এখনো পদত্যাগ করিনি কেন। আমি পদত্যাগ করতে বলছি না, আমি বলছি আপনি সরাসরি বিজেপিতে যান। তুমি এর আগে একটা প্রোগ্রামে বলেছো, এটা শুনেছি, কিন্তু আমার কথা হচ্ছে যে আমি বা অন্য কোনো ব্যক্তি, যে বা কেউ রাজনীতি আছে, কেউ কোনো পেশাতে আছে, মানিয়ে নিতে পারছে না বা যেভাবে কাজ হচ্ছে সহ্য হচ্ছে না, সে তখন একটা অপশন খোঁজে, একটা বিকল্প ব্যবস্থা করা, আইদার আর আমি রাজনীতি থেকে অবসর নিয়ে, এটাও হতে পারে। তো অনেকগুলো বিকল্প থাকে সামনে, এবং আমার এই বয়সে কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না।
আমারও তো পরিবার চালাতে হবে, আমার তো সংসার চালাতে হবে। ঠিক ঠিক। আমি সংসদের কাজ সময় দিতে গিয়ে, আজকের দিনে তো পার্ট টাইম বলে কিছু হয় না, না সংসদে বেশি সময় দিতে গিয়ে আমার যে লিগ্যাল প্রফেশনটা ছিল সেটাকে আমি স্যাক্রিফাইস করেছি। আমার স্ত্রী বিয়োগের পর আমি আর হাইকোর্টে যাই না, আদালতে আমার পেশা বন্ধ হয়ে গেছে, ওখানে পেশাটাই বন্ধ করে দিয়েছি, কারণ আমি পারছি না। তাহলে আমি যদি এখন চুপচাপ বসে যাই, আমি যে কদিন বাঁচবো আমাকে তো বেঁচে থাকতে হবে। আমি তো লাট সাহেবের মতো কোনো জীবনযাপন করিনি, আমাকে কিন্তু যেটুকু মিনিমাম রোজগার না থাকলে আমার চলবে না, সেটা তো আমাকে ভাবতে হবে। অবশ্যই সেটা তো আমার সমস্যা, সেটা তো আমার সমস্যা, অন্যের সমস্যা তো নয়। ফলে আমার সমস্যা সমাধানের জন্য কখন কোন পদক্ষেপ আমি নেব, এটা তো আমি বিবেচনা করবো, এটা অন্যদের মাথা ব্যথা কেন আমি বুঝতে পারছি। কিন্তু আমার আমার ব্যক্তিগতভাবে মনে হয়, এটা আমি আন্তরিকভাবে চাইও যে আপনার মতো মানুষ আর ওই দলটার সঙ্গে না থেকে রাষ্ট্রবাদী শক্তির সঙ্গে যোগ দিন। Join Runux Institute of Hotel Management, New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. তাহলে বাংলার ভালো হবে। অন্তত অনেকগুলো গুরুত্বপূর্ণ বিল পাস করারও আছে, এক দেশ এক ভোট, মহিলা সংরক্ষণ, সংসদের আসন বৃদ্ধি, এগুলোতে সহায়তা করুন। আপনি তো দেখুন আপনার বাবা প্রয়াত পিতৃদেব সম্পর্কে প্রধানমন্ত্রী কি বলেছিলেন আপনার নিশ্চয়ই মনে আছে নির্বাচনী জনসভায়। হ্যাঁ, তাহলে অসুবিধাটা কি বলুন। সেই ঘটনাটা তো আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন, মালদার মানুষকে সামগ্রিকভাবে ভীষণ আনন্দ দিয়েছে, উজ্জীবিত করেছে এই কারণে যে ৭৯ বছর পরে ভারতবর্ষের প্রথমবার একজন মাননীয় প্রধানমন্ত্রী জনসভায় দাঁড়িয়ে আমার বাবার যে ভূমিকা ছিল মালদাকে ভারতে রাখার ক্ষেত্রে, বাউন্ডারি কমিশনে অ্যাপিয়ার করে তিনি সওয়াল করেছিলেন, তো সেগুলো বলাতে মানুষ এই আঞ্চলিক ইতিহাসটা নতুন করে জানলো, এবং তার সন্তান হিসেবে আমরা তো প্রত্যেকেই গর্বিত। সেটা তো সেভাবে তো কোনো দ্বিমত কারোর মধ্যে থাকতে পারে। আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ যে আমার জেলাতে মালদাতে তো অনেক মুখ্যমন্ত্রী এসেছেন, প্রধানমন্ত্রীও দুটো একজন, কিন্তু কেউ কখনো আমার বাবার নামে এই যে ঘটনাগুলো কেউ একটা লাইনও উচ্চারণ করেনি। তাহলে আমি রবীন্দ্রনাথের ভাষা ধার করে বলি, হে মাধবী দ্বিধা কেন? হ্যাঁ, না আমি বলছি যে বিজেপির প্রাদেশিক নেতৃত্ব তখন ওরা ক্ষমতায় আসেন, তখন নির্বাচনী প্রচার চলছে, সভাপতি ওদের শ্রমিক ভট্টাচার্য, এখন যিনি মুখ্যমন্ত্রী তখন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, এবং মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, এদের উপস্থিতিতে বাবার একটা বিশাল তৈলচিত্র বানিয়ে ওরা প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছে। এই দৃশ্যটা যখন আমি টিভিতে দেখেছি আমি রীতিমতো আবেগতাড়িত হয়ে পড়েছি। তো এটা তো নিঃসন্দেহে একটা বিরাট স্বীকৃতি মালদার মানুষকে, তাদের আন্দোলনকে। তো সেটা একটা দিক। কিন্তু তুমি যেটা বলছো যে আমি কি করব না করব, আমি তো তোমার বলছি যে মানসিক ভাবে এই মুহূর্তে আমি কিন্তু দলের সঙ্গে নেই, কিন্তু যতক্ষণ না বিচ্ছেদ ঘটছে ততক্ষণ তো কাগজে কলমে আমি তৃণমূলের সাংসদ। মানে আমি বলতে পারি ইউ হ্যাভ মেড আপ ইউর মাইন্ড, ফর্মালিটি ইউ আর ওয়েটিং ফর অফিসিয়াল ফর্মালিটি, অফিসিয়াল সেপারেশন। দেখো একটা তুমি সেপারেশন শব্দটা বললে আমার সঙ্গে সঙ্গে লয়ের কতগুলো ব্যাপার মনে পড়ে গেল। ডিভোর্সের আগে একটা মিউচুয়াল সেপারেশন থাকে থাকে, তারপরে ফর্মাল দুপক্ষ রাজি হলে দুজনে মিলিতভাবে ডিভোর্স পিটিশন অ্যাপ্লিকেশন করে, এক্ষেত্রে তার সুযোগ নেই, অথবা আলাদাভাবে ডিভোর্সের আইদার দি হাজব্যান্ড অর দি ওয়াইফ তারা আলাদাভাবে ডিভোর্স সুট ফাইল করে। এগুলো তো সমসাপেক্ষ ব্যাপার না। কিন্তু একটা তো ব্রিডিং স্পেস আমাকে দিতেই হবে, আমাকে ভাবতে গেলে আমি এই বয়সে হঠকারী সিদ্ধান্ত নিতে পারবো না, এবং আমরাও চাই আপনি হঠকারী সিদ্ধান্ত নেবেন না, আমি ভেবেচিন্তে নেব। ভেবেচিন্তে অবশ্যই। আমি আবারও রিপিট করছি, মানসিক ভাবে এই দলের নিয়ে থাকা যায়। ঠিক ঠিক,
সেই জন্যই আমি আপনার প্রয়াত পিতৃদেবকে যেভাবে সম্মান দিয়েছেন ওনারা, সেই জন্যই আমি রবীন্দ্রনাথের কথাই বললাম যে আপনি বলছেন যে এই দলে থাকা যায় না, তাহলে হে মাধবী দ্বিধা কেন? হ্যাঁ, সেটাই আমি আপনাকে জিজ্ঞেস করি। মাধবী দ্বিধা দেখিয়েছিল বলেই রবীন্দ্রনাথকে গানটা লিখতে হচ্ছে। সেই গানের সম্পূর্ণতা পাবে যখন দ্বিধাটা মাধবী কাটিয়ে উঠতে পারবে। ঠিক ঠিক, আপনার জন্য শুভকামনা রইল। নতুন ভূমিকায় বুলুদা আপনাকে দেখতে চাই পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে। ভালো থাকবেন। ধন্যবাদ। ভালো, থ্যাংক ইউ। আসলে আমি যখন সুখেন্দু শেখর রায় ওরফে বুলুদার সাক্ষাৎকারটা টেলিফোনে নিয়েছিলাম, তখনও ওনার মনে একটু হয়তো দ্বিধা ছিল যে শেষ পর্যন্ত দল ছাড়াটা ঠিক হবে কি হবে না, লোকে কি বলবে। আমি যা খবর পেয়েছি এই প্রতিবেদন যখন আমার দর্শকরা দেখবেন তখন সুখেন্দু শেখর রায় ইস্তফা দিয়েছেন হয়তো, বা যদি নাও দিয়ে থাকেন দিয়ে দেবেন দু একদিনের মধ্যে, মনস্থির করেছেন। কোয়েল মল্লিকও ইস্তফা দেবেন মনস্থির করেছেন। এই কোয়েল মল্লিক যখন সাংসদ হলেন, রঞ্জিত মল্লিক এবং তার স্ত্রী মানে কোয়েল মল্লিকের কন্যাকে, এই মাকে নিয়ে কোয়েল মল্লিক গেছিলেন ওখানে, সংসদে ছবি তুলেছিলেন। আমার ধারণা তৃণমূলের রাজ্যসভার অন্তত 9 থেকে 10 জন সাংসদ কয়েকদিনের মধ্যে বেরিয়ে যাবেন। আর মতিলাল নেহেরু মার্গে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী যিনি পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের যে বাসভবন, সম্ভবত 13 নম্বর মতিলাল নেহেরু মার্গ, ওই বাড়িতে আগে প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাও থাকতেন। সেখানে ঝাড়খণ্ডের গোড্ডার সাংসদ নিশিকান্ত দুবে আছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু বাবু আছেন এবং এক ঝাঁক তৃণমূলের সাংসদ সেখানে উপস্থিত হয়েছেন, যেমন কাকলি ঘোষ দস্তিদার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অসিত মাল, ভৌমিক, রচনা বন্দ্যোপাধ্যায় বোধহয় বিদেশে ছুটিতে আছেন, তারপরে ইউসুফ পাঠানও কথা দিয়েছেন, তারপরে বাঁকুড়া থেকে নির্বাচিত অরূপ চক্রবর্তী তিনি গেছেন, শত্রুঘ্ন সিনহা তো পা বাড়িয়ে আছেন, তিনি বিজেপির সঙ্গেই ছিলেন, জুন মালিয়া, দেব, এদের কতগুলো শর্ত আছে। এক, যে 2029-এ এদের প্রত্যেককে টিকিট দিতে হবে, কেন্দ্রীয় নিরাপত্তা দিতে হবে এবং কারোর কারোর একটু বাড়তি প্রত্যাশাও আছে যে কেন্দ্রের কোনো কমিশন বা নিগমের চেয়ারম্যানের পদ। তো এখন কেন এভাবে তৃণমূল ভাঙছে? আসলে এরা তো ঝাঁকের কই ঝাঁকে মিশে যাবে, মানে এখন বুঝতে পারছে বাংলায় বিজেপি যুগ শুরু হয়েছে। তৃণমূল করলে পরে লোকে চোর বলবে, ডিম ছুড়বে, নিজেদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যাবে, আর নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতেও এদের সামনে আর বিকল্প কোনো খোলা নেই। আর বিজেপি নেতৃত্বের দরকার এই সাংসদদের সমর্থন, কারণ মহিলা সংরক্ষণ বিল, এক দেশ এক ভোট, এগুলো তো পাস করতে হবে। 2/3 বেশি মেজরিটি লাগবে লোকসভা রাজ্যসভায়। তাহলে তৃণমূলের যদি 18-19 জন সাংসদ বেরিয়ে আসেন লোকসভা থেকে রাজ্যসভাতেও, তাহলে ওই সংখ্যার কাছাকাছি অনেকটা পৌঁছে যাবে। এখন এই তৃণমূল সাংসদদের সব শর্ত অমিত শাহ, ভূপেন্দ্র যাদব মানবেন কিনা সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। সব শর্ত মানা হবে বলে আমার মনে হয় না। সবাইকে 2029-এ লোকসভার টিকিট কিভাবে দেওয়া যাবে? যদি আসন সংখ্যা বাড়ে, পশ্চিমবঙ্গে আসন সংখ্যা যদি বেড়ে 60 হয়ে যায়, তাহলে হয়তো এরা অনেকে টিকিট পাবেন। আবার টিকিট পেলেও অনেকে বিজেপির টিকিটে জিততে পারবেন বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না, কারণ এদের বিরুদ্ধে এত অভাব অভিযোগ আছে মানুষের। তো এটা কতটা মানবে বিজেপির শীর্ষ নেতৃত্ব আমি জানি না। দর কষাকষি চলছে, একটা চূড়ান্ত কিছু বেরিয়ে আসবে। এই প্রতিবেদন যখন দেখবেন তখনও হতে পারে বা 2-1 দিন পরেও হতে পারে। আপাতত পরিস্থিতিটা এই, তৃণমূলের ভাঙন যে কোনো সময় হবে। যারা তৃণমূল থেকে বেরিয়ে আসবেন তারা সরাসরি বিজেপিতে যাবেন, নাকি আলাদা মঞ্চ করে স্পিকারকে বলবেন আমাদের সংসদে আলাদা করে বসার জায়গা দেওয়া হোক। এই প্রশ্নগুলোর সমাধান আগামী কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে বলে আমার মনে হয়।
উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস। হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর দুটো সেমিস্টারে একটাও কমন পেলাম না। কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি, কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল